নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগের একটি প্রতিবেদনে আমি বলবার চেষ্টা করেছিলাম যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি করে দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে এবং বিজেপি তাদের রাজনৈতিক শক্তি ক্রমশ খর্ব হতে হতে তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বুকে। আমি বলতে গিয়ে কথা উল্লেখ করেছিলাম কয়েকটি কারণ যে কেন বামপন্থীদের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে একটি কারণ হলো 2011 সালের ক্ষমতা পরিবর্তনের পর রাজ্যের মানুষ ক্রমশ বামপন্থী দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং শাসক দলের প্রতি আস্থা রাখে। ধীরে ধীরে মানুষের সেই মোহটা ভাঙতে শুরু করে বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে ক্ষমতায় যখন তারা জেকে বসলো রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস, তখন তাদের মাথার উপরে চেপে বসলো একাধিক দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতি জন্ম দেয় শোষণ বঞ্চনার। এই দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট বড় নেতা মন্ত্রীরা অভিযুক্ত হলো এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা দ্বারা গ্রেপ্তার হয়ে তারা জেলের অন্দরে গেলেন। তাদের মধ্যে কেউ জামিনে মুক্ত হয়েছেন, এখনো কেউ জেলেই রয়েছেন এই অভিযোগের ভিত্তিতে। কারোর মাথা থেকে এখনো অভিযোগের তকমা কিন্তু ঘোচাতে পারেনি তৃণমূলের নেতাকর্মীরা। আর এই দুর্নীতির কারণে মানুষ শোষিত বঞ্চিত হয়েছে, মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের উপরে রাজ্যের সাধারণ সমস্ত অংশের মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমতে থাকে। সেই সময় মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় বামপন্থীর একটা অভিযোগ করে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের হাত ধরেই বাসা বাঁধে বিজেপি। মানুষ সেই সময় আবার বিজেপিকে বিশ্বাস করতে শুরু করে, বিশ্বাস করে অবলম্বন হিসেবে বিজেপিকে আঁকড়ে ধরে। কিন্তু কয়েক বছরের মধ্যেই মানুষ বুঝতে পারে এই দুর্নীতি শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিজেপি সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, এটা পরীক্ষিত। শোষণ বঞ্চনা দুর্নীতির বিষয়ে বিজেপি কোনো রকম ব্যবস্থা গ্রহণে অপারগ, এটা মানুষ বুঝতে শুরু করে। সেই সময় আবার বিজেপির উপর থেকেও মানুষের আস্থা ভরসা বিশ্বাস হারাতে শুরু করে। সেই সময় রাজ্যের মানুষ দিশাহীন অবস্থার মধ্যে পড়ে। ঠিক সেই সময়ে বামপন্থীরা মানুষের চাহিদাগুলোকে বুঝতে পারে, তাদের প্রাত্যহিক জীবনের মৌলিক চাহিদাগুলো, মৌলিক দরকারি অবলম্বনগুলোকে বুঝতে পেরে বেকার যুব সমাজের শিক্ষিত বেকার যুব সমাজের চাহিদাগুলোকে বুঝতে পেরে বামপন্থীরা ধারাবাহিক লড়াই আন্দোলন জারি রাখে। এবং যখন মানুষ এই দুটো দলের কাছ থেকেই বিশ্বাস ভরসা হারিয়ে হতভম্ব হয়ে দিশাহীন হয়ে পড়ে, সেই সময় এই মানুষগুলোর দাবি নিয়ে যখন আবার বামপন্থীরা লড়াই আন্দোলন করে, তখন আবার মানুষ বামমুখী হতে শুরু করে। কারণ মানুষ একটা জিনিস অন্ততপক্ষে বুঝতে পেরেছে, এরা রাজনৈতিকভাবে শক্তি কম হলেও এরা সততার সঙ্গে রাজনীতিটা অন্তত করে। অন্ততপক্ষে মানুষের প্রাত্যহিক জীবনের দাবিগুলোকে নিয়ে লড়াই আন্দোলন করে তাদের হতে শোষণ বঞ্চনা এর থেকে মুক্তি ঘটানোর চেষ্টা অন্ততপক্ষে তারা করে। এই ক্ষমতা না থাকার মধ্যে দিয়েও কিছু ক্ষেত্রে লড়াই আন্দোলন করে কিছু ক্ষেত্রে দাবিও আদায় করতে পেরেছে এই শ্রমজীবী মানুষের জন্য। আমরা যদি লক্ষ্য করি, কয়েকদিন আগে যদি দেখি, বামপন্থী একটি শ্রমিক সংগঠনের সিআইটির নেতৃত্বে লড়াই আন্দোলন করে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল। স্বাভাবিকভাবেই শ্রমজীবী মানুষ একদিকে, অন্যদিকে শিক্ষিত বেকার যুব সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে, সেই সময় তারা আবার বামমুখী বামপন্থার প্রতি আস্থা রাখে। এবং সারা রাজ্যের মানুষ এটাও দেখলো একটা সময়ে বামপন্থীরা বেশ কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিল, যার ফলেই একদিকে কর্মসংস্থান হচ্ছিল, অন্যদিকে কৃষিতে জোর দেওয়ার ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছিল। অর্থাৎ কর্মসংস্থান এবং কৃষিক্ষেত্রে দুটো জায়গাতেই যথেষ্ট উন্নত হচ্ছিল আমাদের রাজ্য। কিন্তু পালাবদলের পর দেখা গেল এই সরকার, বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে একদিকে যেমন বেসরকারি ক্ষেত্রে মানুষের কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং কলকারখানা তৈরিতে ব্যর্থ হয়েছে। সেই টাটা কারখানা চলে যাওয়ার পর আর কোনো কারখানা পশ্চিমবঙ্গের বুকে আসেনি। কি ছোট কারখানা, কি বড় কারখানা, কি মাঝারি কারখানা, সেইভাবে কোনো শিল্প তৈরি করতে পারেনি। স্বাভাবিকভাবেই বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান মানুষের নেই।
অন্যদিকে সরকারি ক্ষেত্রেও সেইভাবে নিয়োগ নেই বিভিন্ন জায়গায়, যতটুকু নিয়োগ আছে সেখানে দুর্নীতি। স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকার যুব সমাজ, কি সরকারি ক্ষেত্র কি বেসরকারি ক্ষেত্র, এখানে কর্মসংস্থান থেকে তারা বঞ্চিত হয়েছে, চাকরি থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে কৃষিক্ষেত্রগুলোতে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষি শ্রমিক তাদের কাজ হারাচ্ছে। একদিকে কৃষক যখন ন্যায্য মূল্য পাচ্ছে না তার উৎপন্ন ফসলের, সেই স্বাভাবিকভাবেই কৃষক তার চাষের পরিধিটাকে কমিয়ে দেওয়ার ফলে কৃষি শ্রমিক তাদের কাজ হারিয়ে পড়েছে। মানুষ আবার আরেকটা নতুন করে বেকার সমস্যায় তৈরি হতে থাকে। মানুষ তো আর চুপচাপ বসে থাকে না, তাদের পরিবার তো প্রতিপালন করতে হবে। সেই জন্য কৃষি শ্রমিকরা কনভার্ট হয়ে অন্য বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজে নিয়োজিত হতে থাকে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ যখন দেখলো বামপন্থীরা লড়াই আন্দোলন শুরু করেছে, আবার বামপন্থীদের প্রতি বিশ্বাস রাখলো। আর একটা কথা যেটা হচ্ছে, এখনো পর্যন্ত গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ তো আছেই, হচ্ছে বামমুখী হয়েছে এই দুর্নীতির ইস্যুতে, কিন্তু গ্রামের দিকে বামপন্থীদের সংগঠনটা খানিকটা দুর্বল। অথচ গ্রামের একটা বড় অংশের মানুষ তারা এখনো বিশ্বাস রাখে বামপন্থার প্রতি, বিশেষ করে সিপিআইএম পার্টির প্রতি তারা বিশ্বাস রাখে। কিন্তু এই ক্ষমতা চলে যাওয়ার পরে গ্রামগঞ্জের সিপিআইএম পার্টির সংগঠনগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে, এবং একথা বলবার অপেক্ষা রাখে না সিপিআইএম পার্টির যে নেতাগুলো রয়েছে এখনো গ্রামগঞ্জের দিকে, তারা খানিকটা অলসতার মধ্যে পড়ে যায়, তারা খানিকটা অলস হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই জনসংযোগ তাদের অনেকটাংশে বিচ্ছিন্ন হয়েছে। যে সময় দাঁড়িয়ে রাজ্যের মানুষ চাইছে বামপন্থীরা আবার ক্ষমতায় ফিরুক, বামপন্থীরা আবার মানুষের কাজে আসুক, মানুষ চাইছে বামপন্থীদের কাছে তাদের অভাব অভিযোগগুলো জানাতে, সেই সময় তারা কিন্তু বামপন্থীদের সেইভাবে আর কাছে পাচ্ছে না। গ্রামগঞ্জের ক্ষেত্রে গ্রামগঞ্জে যে সংগঠনগুলো সেইগুলো দুর্বল হওয়ার কারণে যে মেদ জমেছে গ্রামগঞ্জের পার্টির নেতৃত্বের মধ্যে, সেই মেদটাকে কাটিয়ে পুনরায় মানুষের কাছে আবার তাদের যেতে হবে, মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। নির্দ্বিধায় সাধারণ মানুষ বলতে চায় সিপিআইএম পার্টির কাছে তাদের অভাব অভিযোগের কথা বলতে চায় একটাই কারণে, অভাব অভিযোগ শাসক দলের কাছে বলতে যাবে, সেই শাসক দলই তো হচ্ছে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তারা পরীক্ষিতভাবে এই দুর্নীতি শোষণ বঞ্চনা থেকে মানুষকে মুক্তি করতে ব্যর্থ। স্বাভাবিকভাবে আবার চাইছে বামপন্থীদের কাছে অভাব অভিযোগ জানাতে, কিন্তু অভাব অভিযোগ শোনার লোকটা কোথায় বামপন্থীদের? সেই কারণে বলবো, শহর কেন্দ্রিক শুধু আন্দোলন করলেই হবে না, শহর কেন্দ্রিক রাজনীতি করলে বড় ভুল করবে। আর শহর কেন্দ্রিক না হয়ে এখন নবীন প্রজন্মের প্রতি মানুষ ভরসা রাখতে শুরু করেছে। বামপন্থীদের যে নবীন প্রজন্মরা নেতৃত্বে সারিতে উঠে এসেছে, তাদের প্রতি মানুষের আস্থা ভরসা আছে। কারণ এই কারণে বললাম, মীনাক্ষী মুখার্জির সভা যদি হয়, কোনো গ্রামগঞ্জে যদি হয়, সেখানে মানুষের ঢল নামে। শতরূপ ঘোষের সভা হলে সেখানে মানুষের ঢল নামে। মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, আকাশ কর, এদের মতো নেতাদের মানুষ এখন চাইছে, যুব সম্প্রদায়ের নেতাকে চাইছে। কারণ দেশের একটা বড় অংশের ভোটারই হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। এরা চায় নতুন মুখ হিসাবে যারা উঠে এসছে তাদের, অতএব তাদের গ্রামমুখী হতে হবে, মানুষের হাড়ির খবর নিতে হবে। আগে একটা সময় ছিল সিপিআইএম পার্টির একটি নেতা বলে দিতে পারতো একটি বুথে সিপিআইএম পার্টি কত ভোট পাবে, বিরোধীরা কত ভোট পাবে, একটা কাছাকাছি জায়গায় তারা একটা হিসেব নিয়ে আসতে পারতো, এবং সেটা বহু ক্ষেত্রেই মিলে যেত বলে মনে করা হয়, কাছাকাছি একটা জায়গায় আসতে পারতো। এর কারণ একটা ছিল, মানুষেরা হচ্ছে বিশেষ করে সিপিআইএম পার্টির নেতা কর্মীরা মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যেত, কার বাড়ি কি রান্না হচ্ছে, কার আর্থিক অবস্থা খারাপ, কে কোন সমস্যায় ভুগছে, এই খবরটা তাদের কাছে ছিল। এখন আর সেই খবরটা রাখতে পারছে না এই দুর্বলতার কারণে। এবং এখনো বেশ কিছু ক্ষেত্রে গাফিলতিও লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাগুলোকে হচ্ছে ফিল আপ করতে হবে, সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে। অর্থাৎ দুটো কাজ এখানে একসঙ্গে করতে হবে। নিচুতলার যে পার্টির সংগঠন রয়েছে গ্রামগঞ্জের দিকে, সেই সংগঠনগুলোকে পরিচালনা করে এরিয়া কমিটির যে নেতারা রয়েছে, তাদের মধ্যে একটা মেদ জমেছে, তাদের মধ্যে একটা অলসতা এসেছে গ্রামগঞ্জের দিকে নজর দেওয়ার ক্ষেত্রে। অতএব শহর কেন্দ্রিক যে কম বয়সী নেতারা, নবীন প্রজন্মের নেতারা তৈরি হয়েছেন, তারা গ্রামমুখী হন। গ্রামমুখী হয়ে গ্রামের যে পার্টির যে নবীন নেতা আছে, পার্টির যে
নেতৃত্ব আছে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আপনারা মানুষের কাছে যান, মানুষের অভাব অভিযোগ শুনুন, প্রয়োজনে লড়াই আন্দোলন শুরু করুন গ্রাম স্তর থেকেই। এখনো বিভিন্ন ইস্যু আছে দুর্নীতি, সেইগুলো নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে পঞ্চায়েত সমিতি, ব্লক স্তরে আন্দোলনগুলো এই মুহূর্তে এক্ষুনি গড়ে তুলতে যদি পারেন, 2026 সালের আগে থেকে যদি এই বিষয়গুলো পার্টি নজর দেয়, তাহলে নিশ্চিতভাবেই মানুষ বামমুখী হবে, আবার বামপন্থীদের বিশ্বাস করে বামপন্থীদের ভোট দেবে। কারণ একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় এই কোঅপারেটিভগুলোতে নির্বাচনে যেখানে মানুষ সুযোগ পাচ্ছে সঠিক রায়দান করবার, সেখানেই প্রগতিশীল বামপন্থী প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করছেন। আপনারা যদি সম্প্রতি লক্ষ্য করেন, বেশ কয়েকটি কোঅপারেটিভ নির্বাচনে প্রগতিশীল বামপন্থী প্রার্থীরা জয়লাভ করেছেন। সম্প্রতি আমরা যদি দেখি বিভিন্ন শ্রমিক সংগঠনের নির্বাচনগুলো, সেখানেও কিন্তু বামপন্থীরা জয়লাভ করছেন। উল্লেখযোগ্যভাবে আমরা যদি লক্ষ্য করি যে হচ্ছে এই রেলের শ্রমিক সংগঠনের যে নির্বাচন, সেখানে শ্রমিকরা হচ্ছে বামপন্থী সংগঠনগুলোকে আবার জয়যুক্ত করেছে ব্যাপকভাবে। এবং যে কথা বললাম, কোঅপারেটিভগুলোতে গ্রামের মানুষরা, সমবায় সমিতিগুলোতে গ্রামের মানুষরা সেই বামপন্থীদেরকেই বেছে নিচ্ছে। এই কারণে বামপন্থীরা আর্থিকভাবে, রাজনৈতিকভাবে সততার সঙ্গে তারা রাজনীতিটা করেন। সেই কারণেই পার্টির নেতৃত্বের কাছে আমার অনুরোধ, যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন কিছু করার নেই, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে হচ্ছে আপনারা গ্রামমুখী হন, গ্রামের সংগঠনগুলোকে শক্তিশালী করুন। গ্রামের অসংগঠিত যে ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, যেখানে শ্রমিকরা তার ন্যায্য মজুরি পাচ্ছে না, একদিকে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে অথচ তার মজুরি বৃদ্ধি পাচ্ছে না, সংসারের খরচ বেড়েছে, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, এই জায়গাগুলোকে চিহ্নিত করে কৃষক যাতে তাদের ন্যায্য ফসলের দাম পায়, সেইগুলোকে নিয়ে কৃষি শ্রমিকরা কনভার্ট হয়ে অন্য ক্ষেত্রে কাজে নিযুক্ত হয়েছেন, তাদের মজুরির দাবিতে লড়াই আন্দোলন যদি জারি করা যায়, মানুষ আবার বামপন্থীদের কিন্তু আগামী দিনে নির্বাচিত করবেন। এইভাবেই কিন্তু গ্রামগঞ্জের রাজনৈতিক শক্তিটাকে সিপিআইএম পার্টি শক্তিশালী করতে পারে। আর গ্রামগঞ্জে যদি সেই পুরোনো দিনের মতো এই পার্টিটাকে শক্তিশালী করতে পারে, তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনে একটা ব্যাপক অংশের মানুষের জনসমর্থন পেয়ে দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসেবে উঠে আসতে খুব একটা বেগ পেতে হবে না। তবে একটা কথা বলি, সংগঠন করার চরিত্র, যেমন শ্রমিকের চরিত্র বদল ঘটেছে, কাজের চরিত্র বদল ঘটেছে, কৃষি শ্রমিকরা কনভার্ট হয়ে অন্য ক্ষেত্রে কাজে নেমেছে, সেই ক্ষেত্রে সংগঠন তৈরি করার ক্ষেত্রে, সংগঠন শক্তিশালী করবার ক্ষেত্রে কিছু হচ্ছে নতুন কৌশল তাদের অবলম্বন করতে হবে। আর যে কথা প্রথমে বলছিলাম, নবীন প্রজন্মকে সামনের সারিতে প্রচারে নিয়ে আসতে হবে। নবীন প্রজন্মের প্রতি মানুষের আস্থা ভরসাটা বেশি থাকে, কারণ বামপন্থীরা, মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের মধ্যে এটা ঢুকেছে, একমাত্র বামপন্থীরাই, বামপন্থী ছাত্র যুবরাই সততার সঙ্গে রাজনীতিটা করে। কোনো দুর্নীতির অভিযোগ তাদের উপরে নেই, দুর্নীতির অভিযোগে কোনো বামপন্থী নেতা কর্মীকে এখনো জেল খাটতে হয়নি, জেলে যেতে হয়নি, একমাত্র মিথ্যে মামলা ছাড়া। সেখানে দাঁড়িয়ে নবীন প্রজন্মকে যদি এই প্রচারের আলোতে আরো বেশি বেশি করে নিয়ে আসা যায়, দেখবেন খেয়াল, যেখানে মীনাক্ষী মুখার্জির সভা হচ্ছে, যেখানে শতরূপ ঘোষের সভা হচ্ছে, যেখানে আকাশ করের সভা হচ্ছে, যেখানে দীপশিতা ধর, ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, সপ্তর্ষি দেব, এদের মতো নেতাদের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। এদেরকে দিয়ে সামনের সারিতে যদি নিয়ে আসা যায় প্রচারের আলোতে, এদেরকে মানুষ চাইছে। এই প্রক্রিয়া যদি বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম পার্টি অবলম্বন করতে পারে, নিশ্চিতভাবেই পুনরায় আরেকবার বলি, বামপন্থীরা দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসেবে 2026 সালে উঠে আসতে চলেছে। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ শাসকের প্রতি মানুষের বিশ্বাস হারিয়েছে, বিরোধী রাজনৈতিক দল বিজেপির প্রতি মানুষ ভরসা, বিশ্বাস দুটোই হারিয়েছে। এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয় ছিল। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে, আরো বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।